আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্যাতনের শিকার যেন না হয় নিরীহ জনগণ, নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। কুমিল্লায় বাসে আগুনে ৮ হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর। চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সভা শুক্রবার। বিনা দোষে ৩ বছর কারাভোগের পর বাড়ি ফিরেছেন পাটকল শ্রমিক জাহালম। দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি, তদন্ত কমিটি গঠন দুদকের। পরিবহন সেবা নয়, জনগণের হাজার কোটি টাকা অপচয় যেন বিআরটিসির কাজ। তদারকির অভাবে অচল পড়ে আছে শতাধিক বাস। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। নিরীহ জনগণ যাতে নির্যাতনের শিকার না হয় সেদিকে নজর দিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়ে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশ ও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিবারের মতো পুলিশ সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ পুলিশ বাহিনী। মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। আনুষ্ঠানিকতা শুরুতেই খোলা জিপে চড়ে সারা দেশের পুলিশ ইউনিটের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদর দফতরের পুলিশ সুপার আবিদা সুলতানার নেতৃত্বে প্যারেড মার্চ পাস্টে অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য। কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা ও দায়িত্ব পালনের সততার স্বীকৃতি হিসেবে ৩৪৯ জন পুলিশ সদস্যকে বিপিএম পিপিএম এর বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ পরিদর্শক পরে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অতীতের চেয়ে ভবিষ্যতে আরও কঠোর হাতে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দমনে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনার নিয়ন্ত্রণে পুলিশকে আরও উদ্যোগী হওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আমাদের পুলিশ বাহিনী আজকে এই সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে, মাদক দমনে এবং অগ্নিসন্ত্রাস দমনে যে ভূমিকা রেখেছেন তার জন্য আজকে শুধু দেশে না বিশ্ব তারা প্রশংসা পাচ্ছেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনীর কর্মদক্ষতা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বে একটি রোল মডেল হিসেবে সম্মান পেয়েছেন। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়, বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। সবার সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধিশীল করারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের শান্তি মিশনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ বাহিনী আজ বিশ্বের রোল মডেল। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেই রোল মডেলের মতোই পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর। চার্জ গঠনের শুনানি ২৫ ফেব্রুয়ারি। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় হুকুমের আসামি বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের শুনানি ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি ৪ বার পিছিয়ে গেল ৪ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশ ছিল। ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ ১৪ গ্রামে পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেওয়ার পর একজন সহ মোট ৮ ঘুমন্ত যাত্রী মারা যান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বন্দী নেতা কর্মীদের মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভা এবং ৯ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বইমেলার কারণে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের পরিবর্তে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে বেপরোয়া অনাচারে লিপ্ত হয়েছে। নির্দোষ নিরীহ নিরপরাধ মানুষ ও দুদকের মিথ্যা মামলার অমানবিকতা থেকে রেহাই পাচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভুয়া ভোটে সরকারের চাহিদা মেটাতে তারা গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতা শৃঙ্খলে বন্দী করতে ব্যস্ত, আর প্রকৃত অপরাধীদের পরিবর্তে জাহালমের মতো নিরপরাধীদের কারাগারে বন্দী রাখায় নিন্দা জানান রিজভী। সমাজে অত্যন্ত বলা হয় যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, কিন্তু ও তো স্বাধীন নয়, ও তো শেখ হাসিনার কাছে পরাধীন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার পিছনে প্রকাশ্য কারিগর হচ্ছে এই দুদক। তাদের এই বেপরোয়া কর্মকাণ্ডের কারণে প্রকৃত অপরাধীকে না ধরে জাহালম নামে একজন নির্দোষ যুবক আজকে 3 বছরের মতো কারাগারে আটকেছি। কারণ দুদক তো কাজ করছে সরকার কিসে সন্তুষ্ট হবে, অর্থাৎ মিথ্যা মামলা বানাও আর বিএনপির নেতাদের বিরুদ্ধে সেটিকে প্রয়োগ করো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, এটা আর দেশের জনগণ বিশ্বাস করে না। ধানমন্ডি কার্যালয়ে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি সম্পূর্ণ আইনি। এই ইস্যুতে বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ের তর্জন গর্জন। আবারও অভিযোগ করেন, বিএনপি ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। জানান, আলোচনার জন্য শেখ হাসিনার দরজা সবসময় খোলা। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিএনপির আশঙ্কা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোটের আগে হেরে যাওয়া তাদের পুরনো রোগ। নির্বাচন নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই, কোথাও কোনো বিতর্ক নেই, এবং দেশেও জনগণের মাঝে কোনো প্রকার বিরূপ সমালোচনা নেই। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই আজকে নির্বাচন নিয়ে তারা বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস এখনো চালিয়ে যাচ্ছে। আন্দোলন করে বিএনপি বেগম জিয়াকে মুক্ত করবেন, এটা এখন আর দেশের জনগণ বিশ্বাস করে না, কারণ তাদের আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জনই সার। নাইকো মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে 12 ফেব্রুয়ারি। আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ তার পক্ষে শুনানি শেষ করতে না পারায় সময়ের আবেদন করলে পরবর্তী তারিখ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মামলার অভিযোগপত্রে ব্যবহার করা বেশ কিছু নথিপত্র চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রের ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগে করা নাইকো মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সোমবার পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বসানো বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় আদালতের কার্যক্রম। শুরুতেই মামলার অভিযোগপত্রে ব্যবহার করা বেশ কিছু নথিপত্র চেয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়। পরে আদেশ দেবেন বলে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি শুরু করতে বলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ নিজের পক্ষে শুনানি করেন সোমবারও। ঘণ্টাখানেক শুনানির পর ব্যারিস্টার মওদুদ আহমদ সময়ের আবেদন করলে আদালত পরবর্তী তারিখ দিয়ে মামলার কার্যক্রম মুলতবি করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, বারবার বলছে যে প্রমাণিত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই কি বলে না দোষী বলে প্রমাণিত বলে কয়েকবার এই অভিযোগপত্রে বলা হয়েছে, কিন্তু আজকে তিনি মুক্ত, আর আমরা এই মামলায় আজকে আমাদের নিজেদেরকে ডিফেন্ড করতে হচ্ছে। আগামী 12 তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, 12 ফেব্রুয়ারি। মামলার নথিপত্র চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদন বরাবরের মতো সময় ক্ষেপণের প্রচেষ্টা বলে মনে করেন দুদকের আইনজীবী। ডিসচার্জ পিটিশন শুনানিকালে ওনারা বলছেন যে ওনাদেরকে কাগজপত্র প্রদান করতে হবে। এরকম করে কাগজপত্র প্রদান করার কোনো আইন নেই। যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো অ্যাবেন্ডেন্ট ছিল না, যেগুলো কোনোদিন এক্সপ্লোর হয় নাই, সেগুলোকে অ্যাবেন্ডেন্ট ঘোষণা করে জায়গা বাড়ায় দেওয়া হয়েছে। যতটুকু ক্ষেত্রে কাজ করার কথা ছিল সেই ক্ষেত্রের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ স্পেসকে বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। সুতরাং মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এই কথাগুলি সঠিক না। কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ প্রথমে 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে আদালতে 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন,
ঢাকা। দুদকের ভুলে বিনা দোষে প্রায় ৩ বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হয়েছেন জাহালম। তাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেছেন মা। ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন জাহালম। বিনা দোষে প্রায় ৩ বছর কারাভোগের পর রবিবার রাত ১২টা ৫৮ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পাটকল শ্রমিক জাহালম। আমি 3 বছর পর জেলে যেতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর দুদক, আমি কোনো অপরাধ না করে আজকে 3 বছর আমার দুদক জেলে রাখছে আটকায়া, মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমি দুদকের কঠিন বিচার চাই। মুক্তি পেয়েই ভাইয়ের সাথে টাঙ্গাইলের নিজ বাড়িতে ছুটে যান তিনি। ভোরে নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে পৌঁছলে জাহালমকে দেখেই ছুটে আসেন মা বোনেরা। ডুকরে ডুকরে কেঁদে চলেন মা মনোয়ারা। আহাজারি করেন তার ভাই বোন, ভাবি ও স্বজনরাও। শেষে জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে তোলা হয় ঘরে। সকাল থেকেই জাহালমকে এক নজর দেখতে ভিড় করে গ্রামের মানুষ। অমানবিক এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। ছেলেরে যারা এই ব্যাপারে ফাঁসিয়ে দিছে, আমি তাদের সুস্থ বিচার চাই, তাদের শাস্তি চাই। অযথা 3টা বছর জেল কাটলো মিথ্যা মামলায়, তাহলে দুদকের উপরে আমাদের কতটুকু আস্থা বা ভরসা থাকতে পারে? 3 বছর বাবার স্নেহ ভালোবাসা বঞ্চিত মেয়ে। বাবাকে কাছে পেয়ে বাঁধ ভাঙা আনন্দ তার। পরম মমতায় মেয়েকে আদর করেন জাহালম। বিনা অপরাধে জেল খাটছি, এর জন্য আরো বেশি মনের ভিতরে কষ্ট লাগতো। যে আমি যদি কিছু জানতাম, শুনতাম, তাহলে আমার মনে কোনো দুঃখ ছিল না। কিন্তু আমি তো কিছু জানি না, আমি তো কোনো ব্যাংকে যাই নাই। আমি জজ ছাড়াও বলছি, কিন্তু জজও আমার কথা শুনে নাই। নির্দোষ জাহালমকে বিনা অপরাধে যারা জেল খাটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদা দুদকের একজন পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিনা অপরাধে 3 বছর জেল খেটে হাইকোর্টের নির্দেশে মুক্তি মেলে জাহালমের। কাশিমপুর কারাগার থেকে রবিবার রাতে মুক্তি পান তিনি। আগামী জুন মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সব যানজট দূর হবে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। যোগাযোগ মন্ত্রী বলেন, দ্বিতীয় কাঁচপুর ব্রিজের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরও যেসব স্থানে যানজট হয় সেসব স্থানেও চলছে নানামুখী নির্মাণ কাজ, যা শেষ হবে মে মাসের মধ্যে। আরেক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত এই সেতু থেকে 4,988 কোটি 49 লাখ টাকার টোল আদায় হয়েছে। এ সময় তিনি জানান, ব্রিজটি নির্মাণে যেসব সংস্থা ঋণ দিয়েছিল তাদের অর্থ 2034 সালের মধ্যে পরিশোধ করা হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ কিরণের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। 1998 সালে শেষ হওয়া এই সেতু নির্মাণ ব্যয় হয়েছে 3,745 কোটি 60 লাখ টাকা। জনগণের অর্থ ব্যয় করে কয়েক দফায় বিভিন্ন দেশ থেকে বাস কিনলেও পরিবহন সেবা বাড়াতে পারেনি বিআরটিসি। উল্টো জনগণের হাজার কোটি টাকার অপচয় হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং যথাযথ তদারকি না থাকায় দীর্ঘদিন ধরেই অচল পড়ে আছে বিআরটিসির শতাধিক বাস। বিস্ফোরার মতো আবারও 500 কোটি টাকা ব্যয়ে নতুন বাস কেনার প্রকল্প হাতে নিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা বলছেন, কমিশন বাণিজ্য ছাড়া আর কিছুই নয় এটি। শাহাদাত বাপ্পির তোলা ছবিতে গণপরিবহন নিয়ে রিয়াদ তালুকদারের ধারাবাহিক রিপোর্টের আজ দেখবেন শেষ পর্ব। বেসরকারি পরিবহনের পাশাপাশি রাজধানীতে যাত্রী সেবায় নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বিআরটিসি। পরিবহন চাহিদা মেটাতে 2002 থেকে 2012 সাল পর্যন্ত 3টি প্রকল্পে 403 কোটি টাকা ব্যয়ে 560টি বাস কিনেছিল বিআরটিসি। নিম্নমানের হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেসব বাসের অধিকাংশের ঠাঁই হয়েছে রাজধানী ও আশপাশের বিভিন্ন ডিপোতে। চাইনিজ ডংফেং বাস, এগুলো প্রায় 279টা বাস আসছিল। এই বাসগুলো আপনারা দেখবেন যে এগুলো একতলা বাস, নন এসি। এগুলো হালকা বাস, কিন্তু এগুলোর ইঞ্জিনটার সমস্যা আছে। টেকনিক্যালি এই গাড়িগুলো বেশি সাউন্ড ছিল না। 13 থেকে আমরা যদি 19 ধরি, তো 6 বছরে প্রায় এখনও 100টার মতন বাস আউট অফ অর্ডার হয়ে আছে। এপ্রিলের মধ্যে আমরা 600 বাস এবং 500 ট্রাক
এগুলো আসবে। সরকারি সেক্টরগুলো আসলে সেইভাবে উন্নয়ন করতে পারে না, কারণ হলো কি এগুলো জবাবদিহিতার মধ্যে থাকে না এবং এগুলো মনিটরিংয়ের মধ্যে থাকে না। যারা এগুলো পরিচালনা করে, যাদের দায়িত্ব দেওয়া হয়, তাদের জবাবদিহিতা যদি ঠিকমতো থাকতো তাহলে এগুলো ঠিক হতো। বর্তমানে বিআরটিসির বহরে 1536টি বাস থাকলেও সচল রয়েছে 921টি, যা চলছে রাজধানী সহ বিভিন্ন জেলার 391টি রুটে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন মালিকদের সুবিধা দিতে এবং দুর্নীতি ও নিয়মের কারণেই মুখ থুবড়ে পড়েছে সরকারি পরিবহন সেবা। বাসের সিলেকশনটা যদি সঠিক না হয়, গণপরিবহনে আসলে একটু ভালো এবং ভারী গাড়ি দরকার, যেগুলো গণপরিবহনে লোড সামলাতে পারে, ওই জাতীয় গাড়ি পছন্দ করা উচিত ছিল। 50টি ভলভো বাস, 127টি প্রগতির গাড়ি, এই অকেজো গাড়িগুলো এগুলা এখন শুধুমাত্র সরকার বিধি মোতাবেক ডিসপোজাল হবে। যারা কিনে নিয়ে যাবে, অকশন যাদের করবে, তাদের সঙ্গে একটা বাণিজ্য আপনারা আছেন, এবং এই বাণিজ্য শেষ হয়ে গেলে এই গাড়ি কমে গেল, তখন আপনি আবার নতুন গাড়ির জন্য আবার টেন্ডার করবেন, আবার নতুন গাড়ি আসবে। এই মানে আপনার মানে এই পদ্ধতি এইটাই চলছে। বিআরটি এর তথ্যে রাজধানীতে 366টি রুটে চলাচল করছে 6125টি বাস, যা যাত্রী সংখ্যার তুলনায় খুবই কম। বিভিন্ন বেসরকারি পরিবহন সংস্থার পাশাপাশি একসময় রাজধানী দাপিয়ে বেড়াতো বিআরটিসির বাসগুলো, কিন্তু রাস্তায় নামার কয়েক বছরের মধ্যে জরাজীর্ণ হয়ে পড়ে বিআরটিসির এসব বাস, ফলে প্রতিনিয়ত পরিবহন সংকটে ভুগছে নগরবাসী। আর এখন বর্তমানে যে অবস্থা, সেই অবস্থা নাজুক অবস্থা। যদি বাস না বাড়ায় তাহলে আমাদের বাসে সেরা সম্ভব না। ওভারহিটের কারণে হয়তো ইঞ্জিন রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন সিজ করতে পারে। দক্ষ কারিগর দিয়ে যদি সার্ভিসিং করে, প্রতিষ্ঠানটা আসলে ভালো চলবে। শুধু বিআরটিসি নয়, বেসরকারি পরিবহন সেবার মানও খুব একটা সুখকর নয় রাজধানীতে। কোটি কোটি টাকা দিয়ে কেনা বিআরটিসির এসব বাসগুলো অকেজো হয়ে পড়ে আছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাস ডিপোগুলোতে। এতে যেমন বাড়ছে প্রতিষ্ঠানটির ঋণের বোঝা, তেমনি যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে, বিআরটিসির বহরে নতুন যেসব বাস যুক্ত হচ্ছে, এতে অনেকটাই বাড়বে যাত্রী সেবার মান। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। ডাকসুর আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে হলের বাইরে অনুষদে ভোট দিতে চান সাধারণ শিক্ষার্থীরা। পুরো নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ক্যাম্পাস ও হলে সব সংগঠনের সহ অবস্থানের দাবি করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। আগামী 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। তফসিল এখনও ঘোষণা না হলেও এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে অনানুষ্ঠানিক প্রচারণা। প্রতিদিনই ক্যাম্পাস সরগরম হয়ে উঠছে সরকার সমর্থিত ছাত্র সংগঠনের মিছিলে। জমে উঠেছে মধুর ক্যান্টিন এলাকা। অন্য ছাত্র সংগঠনগুলো সেভাবে মাঠে না নামলেও একেবারে বসে নেই। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো উপায়ে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন তারা। দাবি নম্বর 1, ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীদের ভোটাধিকার সুরক্ষায় ভোট কেন্দ্র একাডেমিক ভবনসমূহ স্থাপন করতে হবে। দাবি নম্বর 4, শ্রেণীকক্ষে প্রচারণা, নির্বাচনী সমাবেশে ডাকসুর সাবেক বিপিজিএস নেতৃবৃন্দের অংশগ্রহণে বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমূহ বাতিল করতে হবে। সাধারণ শিক্ষার্থীরাও চান সুষ্ঠুভাবে ভোটের মধ্য দিয়ে ভালো নেতৃত্ব বেরিয়ে আসুক ডাকসু নির্বাচনে। সামনে যেন আমাদের সকলের ছাত্রদের উদ্দেশ্যকে নিয়ে যেন কাজ করতে পারে ডাকসুর যারা নির্বাচিত হবে। সুষ্ঠু নির্বাচন, যাতে নির্বাচনটা হলে না হয় অনুষদে হয়, তাহলে আমরা একটা যোগ্য নেতৃত্ব দিতে পারি এরকম কাউকে পাবো। হলে দেখা যাবে কি হলটা দখল হয়ে যাবে, ভালো কিছু হবে না। তো ক্যাম্পাসে অনুষদে হলে আমরা যোগ্য প্রার্থীকে পাবো, এটাই আমাদের আশা। আমাদের আশা থাকবে যে যারা নতুন নেতৃত্বে আসবে তারা আমাদের যেই কথাগুলো সেটি প্রতিফলনটা তারা ওই জায়গাতে ঘটাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী সচেতন, সুতরাং আমি মনে করি না যে আগের মতো খারাপ কিছু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গৌরব সমুন্নত রাখতে আসন্ন ডাকসু নির্বাচন বাইরের প্রভাব মুক্ত রাখার দাবি শিক্ষার্থীদের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। নানা বয়সের মানুষের পদচারণায় চতুর্থ দিনেও জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। বিচিত্র সব মোড়কে প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। পাঠক ও দর্শকদের আকৃষ্ট করতে প্রাণান্ত চেষ্টা রয়েছে প্রকাশনী সংস্থাগুলোর। নামি দামি প্রকাশনাগুলো সরোদ্দি উদ্যানে থাকায় বইমেলার ভিড়টা বেশি সেখানেই। মেলায় এখনও মানুষের চলাচলের রাস্তার কাজও শেষ করা যায়নি।
প্রবাসে থাকলেও বইমেলার প্রতি আকর্ষণ কমেনি এতটুকু তা দেখা গেল এই দম্পতির মধ্যে। পরিবার নিয়ে এসেছেন মেলায়, কিনছেন বেছে বেছেই প্রিয় লেখকদের বইগুলো। অনেক ছোটবেলায় এসেছি এবং আজকে এসেছি। খুব ভালো লাগছে, খুবই নস্টালজিক ফিলিংস হচ্ছে, খুবই ভালো লাগছে। যেই টাইমে আমরা বাংলাদেশে আসি দেখা যায় যে বইমেলাটা পাই না, এখন যেহেতু পেয়েছি আসলাম। কালেকশনে থাকলেও যখন ইচ্ছা তখন পড়তে পারবো। হ্যাঁ, ভালো লাগতেছে, ভালো পরিবেশ। তরুণদের পাশাপাশি মেলায় এসেছেন সিনিয়র সিটিজেনরা। ইতিহাস আর মুক্তিযুদ্ধের উপর লেখা বইগুলো নেড়েচেড়ে দেখলেও বাস্তব জ্ঞান আর তথ্য সমৃদ্ধ বইয়ের ঘাটতি মেলায় রয়েছে বলে জানান। মুক্তিযোদ্ধা কেন্দ্রিক বই আর কি খোঁজ করতেছি, মানে আমি নিজে ফ্রিডম ফাইটার, এই জন্য আমি এই বইটা নিতে আসলাম আর কি। এমন বই থাকা উচিত যেটা থেকে মানুষ সাধারণত শেখে মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো নাগরিক হওয়ার জন্য, ভালো বাবা মা হওয়ার জন্য। তো এই জিনিসগুলোর দিকে ইদানিং কেমন যেন একটু কম নজরটা অন্যদিকে যায়। বইমেলায় আসছে নানা বয়সের লেখকদের নতুন নতুন বই। সমসাময়িক ইস্যুও স্থান পেয়েছে তাদের বইয়ে। আর শুরু থেকেই বইমেলায় লোক সমাগমে খুশি প্রকাশকরাও। টকশো নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে, গুজব নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের। তাহলে এই প্রশ্নগুলোর একটা কম্পাইলেশন, অর্থাৎ সাধারণ মানুষের এক ধরনের ব্যাখ্যা থাকে, আবার গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সমস্যাগুলো অন্যভাবে মোকাবেলা করি। এটা তো অবশ্যই বাড়ে। 20 তারিখের পরের থেকে মনে করেন যে মেলাটা খুবই জমজমাট হয়, তখন তো শুধু বিক্রি আর বিক্রি। তারপরেও এই বছর মনে হইতেছে যে প্রথম দিক থেকে এই মেলায় একটু লোকের সমাগমটা ভালো। বিক্রির পাশাপাশি শেষ দিকে বইমেলা আরও জমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে মোটা চাল কেটে ছেটে মিনিকেট নামে খাওয়ানোয় প্রতারিত ভোক্তা। এই চালে থাকে না স্বাভাবিক খাদ্যমান ও পুষ্টিগুণ বলছেন বিশেষজ্ঞরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআর এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। মোটা চাল কেটে ছেটে পলিশ করে মিনিকেট বলে যা খাওয়ানো হচ্ছে তাতে প্রতারিত হচ্ছেন ভোক্তা। চালের উপরিভাগের পুষ্টি থেকেও বঞ্চিত হচ্ছেন নকল চিকন চাল খাওয়া ক্রেতারা। মোটা চাল ছেটে সরু এবং রাসায়নিকের মাধ্যমে চকচকে করায় কথিত মিনিকেট চালে স্বাভাবিক খাদ্যমান ও পুষ্টিগুণও থাকে না বলছেন বিশেষজ্ঞরা। কুষ্টিয়া থেকে হাসান আলী 2 পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। কুষ্টিয়ার চালকল মালিকরা প্রকাশ্যে মোটা চাল মেশিনে দিয়ে চারপাশ থেকে ছেটে চিকন করে মিনিকেট নামে বিক্রি করছেন। কম দামের মোটা চাল চিকন করে কেজিতে 15 থেকে 20 টাকা বাড়তি দাম পাচ্ছেন মিল মালিকরা। কৃষক বলছেন বাজারে চালের দাম এত বেশি অথচ ধানের দাম পান না তারা। উৎপাদন খরচ তোলায় তাদের জন্য কষ্টকর হয়। ধানের দাম 700 750 টাকা দাম, একবার 1700 টাকা কিনতে হয়। আমাদের কি করে ধান কি করে বাঁচবো? এই যে 700 টাকা মন বেশি চাষি কি থাকে, তার কাপড় চোপড় কোথা থেকে কিনবে, তার ছেলে পেলে খরচ দেবে কোথায়? সারের দাম তো কম না, সারের দাম ঠিকই আছে। এদিকে চিকন চাল বলে যা খাওয়ানো হচ্ছে সেখানে প্রতারিত হচ্ছেন ভোক্তা। চালটা পুরোটাই কার্বোহাইড্রেট, তার উপরের স্তরটা হচ্ছে ফ্যাট এবং ভিটামিন B2 যেটা বলে, এই উপরের লেয়ারটাই সেটে ফেলে দেওয়া হচ্ছে, যার ফলে তার কাঙ্ক্ষিত যে নিউট্রিয়েন্ট সেটার আমরা পাচ্ছি না। আধুনিক বাংলাদেশে এই অটো রাইস মিল নামক একটি মিল যে আমাকে সেটি সম্পূর্ণরূপে বঞ্চিত করছে এবং প্রতারিত হচ্ছে। অবশ্য মিল মালিকরা বলছেন অন্য কথা। সরু চালের দিকে একটু ভোক্তারা আগাচ্ছে, সরু চালটা ক্রমশ ডিমান্ড হচ্ছে। আগে মোটা চালের রেশিওটা পরিমাণ লাগতো, এখন উল্টা হয়ে গেছে, এখন সরু চালটাই বেশি লাগে, মোটা চালটা কম লাগে। বাজার মনিটরিং কমিটির দায়িত্ব পালনে অবহেলার দোহাই দিলেন জেলা খাদ্য কর্মকর্তা। এখানে দেখবেন যে বাজারের ভিতর কোনো ভেজাল চাল আছে কিনা, কিংবা কোনো অতিরিক্ত দামে বেচা কেনা হচ্ছে কিনা, সেটাও এই বাজার মনিটরিং কমিটির পরিবর্তে। চালের এ কারসাজিতে উদ্বিগ্ন সচেতন মহল। চিকন চাল বলে দাম নিচ্ছি, কিন্তু সেটা আসলে মোটা চালের পর্যায়ভুক্ত। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সফল হতে গেলে আমাদের এই যে মাইনর ল্যাপসেসগুলো আছে, আমাদের সেই ল্যাপসেসগুলোর দিকে নজর দিতে হবে। চালে ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ফুডের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি
সেটি যাতে কোনো রকম ব্যাহত না হয় তার জন্য কিন্তু আমরা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুষ্টিয়ার মিরপুরে ইউনানি কাশির সিরাপ খেয়ে এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। রাত 10টার দিকে জেলার মিরপুরের খাড়ারা এলাকায় এই ঘটনা ঘটে। নবাব আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যায় প্রতিবেশী নূর মোহাম্মদ। এ সময় নবাব, তার মেয়ে ও প্রতিবেশী 3 জনের কাশি হয় মেরিকোল্ড নামক ইউনানি কাশির সিরাপ সেবন করেন। রাতেই নূর মোহাম্মদ ও নবাবের মেয়ে শামিমার মৃত্যু হয়। নবাব ল্যাবরেটরির প্রস্তুতকৃত মেরিকোল্ড নামক ইউনানি কাশির সিরাপ 2 মাস পূর্বে কিনেছিলেন বলে পারিবারিক সূত্রে জানায়। আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তা নবাব কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা শরণার্থীদের দেখতে সকাল 10:30টায় নভোএয়ারের বিমানযোগে কক্সবাজার পৌঁছেন তিনি। এরপর তিনি সড়ক পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পৌঁছে ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়্যাল টিউলিপে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বাংলাদেশে ঢুকতে মিয়ানমারের 120 শরণার্থী বান্দরবানের রমার প্রাংশা ইউনিয়নের 0 লাইনের কাছে অবস্থান করছে। যে কোনো সময় তারা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। জেলা প্রশাসন জানিয়েছে, শরণার্থীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালির কারিগর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের কর্মী মংসিনু মার্মা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় তারা নিহত হয়েছেন। এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। ভাবির ওপর প্রতিশোধ নিতে ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজিকে হত্যা করেছে এক চাচা। এই ঘটনায় নিহত শিশুটির চাচা হেলাল মিয়া ও তার সহযোগী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে হালিমার চাচা হেলাল মিয়া হত্যার দায় স্বীকার করেছে। ভাবি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে ভাতিজি হালিমাকে হত্যা করে সে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে হটাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা, রাশিয়ার সংযত আচরণের পরামর্শ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এ পর্যায়ে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে রাশিয়া। সেই সাথে পরামর্শ দিয়েছে সংযত আচরণের। এদিকে বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। ট্রাম্পের এক সাক্ষাৎকারের জবাবে এই প্রতিক্রিয়া দেন ভেনেজুয়েলার বন্ধু রাষ্ট্র রাশিয়া। ইন্টারফ্যাক্সকে দেয়া প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ল্যাটিন আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান আলেকজান্ডার রেটিনিন জানান, ভেনেজুয়েলাকে সাহায্য করতে ইচ্ছুক আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যে কোনো ধ্বংসাত্মক সিদ্ধান্ত বা কৌশল এড়িয়ে চলা। সম্প্রতি CBS টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজনে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। আরও জানান, কমাস আগে প্রেসিডেন্ট মাদুরোর দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে EU এর 8টি দেশ। আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইউরোপের বেঁধে দেয়া আলটিমেটাম মাদুরো না মানায় সোমবার গুয়াইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ কয়েকটি দেশ। পশ্চিমবঙ্গের কলকাতায় পুলিশ CBI সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। বিক্ষোভে উত্তাল দেশটির পার্লামেন্টও। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলিশ সিবিআই টানাপোড়েনের জেরে সংঘাত শুরু রবিবার। এদিন সারদা ও রোজভ্যালি চিটফান্ডের তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যান সিবিআই কর্মকর্তারা। তাতে বাধা দেয় কলকাতা পুলিশ। কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সিবিআই কর্মকর্তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ কমিশনারের বাড়িতে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকেই ধর্মতলার সামনে অবস্থান ধর্মঘট করছেন তিনি। মমতার অভিযোগ, সাংবিধানিক ও ব্যক্তিগত অধিকার খর্ব করেছে মোদী সরকার। এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সদস্যদের প্রতিবাদ বিক্ষোভে সোমবার দিনভর উত্তাল ছিল ভারত পার্লামেন্টের দুকক্ষ, রাজ্যসভা ও লোকসভা। তুমুল বিক্ষোভের মুখে এদিন স্থানীয় সময় দুপুর 12টা পর্যন্ত লোকসভা এবং বেলা 2টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি রাখা হয়। এই পরিস্থিতিকে গণতন্ত্রের জন্য বিপদ। নির্যাতনের শিকার যেন না হয় নিরীহ জনগণ, নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। কুমিল্লায় বাসে আগুনে 8 হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর। চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপির প্রতিবাদ সভা শুক্রবার। বিনা দোষে 3 বছর কারাভোগের পর বাড়ি ফিরেছেন পাটকল শ্রমিক জাহালম। দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি, তদন্ত কমিটি গঠন দুদকের। পরিবহন সেবা নয়, জনগণের হাজার কোটি টাকা অপচয় যেন বিআরটিসির কাজ। তদারকির অভাবে অচল পড়ে আছে শতাধিক বাস। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এখন সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।